হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসার হিসাব থেকে বহু নির্বাচনী প্রশ্নের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম। আজকে অংশীদারদের উত্তরণসূদ বের করার নিয়মটা খুব সহজে এবং সুন্দর করে বুঝিয়ে দিব। আশা করি আজকের পর থেকে উত্তরণসূদ বের করার কারো কোনো সমস্যা হবে না। আমরা বোর্ডে 5টি প্রশ্ন লিখেছি। এরকম আরও বহু প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন বোর্ড এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার এসেছে। আমরা 5টি প্রশ্ন একটা একটা করে সমাধান করতে চাই। আমরা যদি উত্তরণসূদ ধরতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে এই যে অংশীদাররা ব্যবসা থেকে উত্তোলন করেছে তারা কি সারা বছরে একবারই উত্তোলন করেছে নাকি বারবার উত্তোলন করেছে। কারণ আমাদের এটা বুঝতে হবে এই জন্য যে কারণ একবার যদি উত্তোলন করা হয় তাহলে আমরা একটা নিয়মে সুদ ধরব, আর যদি বারবার উত্তোলন করা হয় তাহলে আমরা অন্য একটা নিয়মে সুদ ধরব। তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তোলনের বের করার সময় আমাকে দেখতে হবে তারা কি সারা বছরে একবার উত্তোলন করেছে নাকি সারা বছরে বারবার উত্তোলন করেছে। আমরা যদি প্রশ্নের দিকে একটু খেয়াল করি তাহলে প্রথম প্রশ্নটি বলেছে প্রতি মাসের শেষে 2000 টাকা করে উত্তোলন করেছে। তাহলে এখানে বলেছে প্রতি মাসের শেষে উত্তোলন করেছে, তাহলে নিশ্চয়ই প্রতি মাসে মাসে উত্তোলন করেছে, তাহলে এটা হচ্ছে একাধিকবার উত্তোলন। 2 নম্বর প্রশ্ন বলেছে প্রতি 2 মাস পর পর উত্তোলন করেছে, তাহলে সেটাও হচ্ছে 2 মাস পর একবার, আবার 2 মাস পর একবার, তাহলে বোঝা গেল এটাও সারা বছরে একাধিকবার উত্তোলন করেছে। 3 নম্বর প্রশ্ন বলেছে মিস্টার পি 1 জুন তারিখে 8000 টাকা উত্তোলন করেছে, তাহলে সে শুধুমাত্র 1 জুন তারিখে শুধুমাত্র 8000 টাকা উত্তোলন করেছে, তার মানে সে সারা বছরে একবার উত্তোলন করেছে। আমাদের 4 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রতি মাসের শুরুতে 3000 টাকা উত্তোলন করেছে। এখানে স্পষ্টতই বলেছে প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছে, তাহলে এটাও সারা বছরে একাধিকবার উত্তোলন। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে সারা বছরে 20,000 টাকা উত্তোলন করেছে। এখানে সারা বছরে শুধুমাত্র 20,000, তার মানে সে একবার উত্তোলন করেছে। তাহলে আমাদেরকে এই জিনিসটা আগে বুঝতে হবে যে কারা সারা বছরে একবার উত্তোলন করেছে আর কারা সারা বছরে একাধিকবার উত্তোলন। যদি কেউ সারা বছরে একবার উত্তোলন করে তাহলে আমরা তার উত্তোলনের উপর আগে পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ বের করার পর যে পরিমাণটা আসবে, যে অ্যামাউন্ট আসবে, সেটাকে 12 দ্বারা ভাগ করব, আর তারিখ থাকলে তারিখ অনুযায়ী গুণ করব। আর যদি তারিখ না থাকে আমরা জানি উত্তোলনের উপর 6 মাসের সুদ ধরতে হয়, সেটা তারিখ না থাকলে। আর যদি কেউ একাধিকবার উত্তোলন করে তাহলে আগে পার্সেন্টেজ করব, করার পর দেখব যে সে প্রতি মাসে শুরুতে উত্তোলন করেছে নাকি প্রতি মাসের শেষে করেছে, মাঝে করেছে, অথবা 1 মাস পর পর, 2 মাস পর পর, 3 মাস পর পর সে কোন নিয়মে উত্তোলন করেছে, তাহলে তাকে ওই নিয়ম অনুযায়ী সুদ দিতে হবে। আমরা এই 5টি প্রশ্ন সুন্দর করে খুব সহজে খুব শর্টকাট আলোচনা করে শেষ করব। প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারপর আমাদের 4 নম্বর প্রশ্নটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে। 5 নম্বর প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে। তাহলে এরকম বহু প্রশ্ন আছে যেগুলো বারবার বোর্ড এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার এসেছে। আমরা এগুলো যদি সমাধান করি তাহলে আমাদেরকে আগেই বলেছি আমাদের দেখতে হবে কে সারা বছর একবার উত্তোলন করেছে আর কে সারা বছর বারবার উত্তোলন করেছে। আমরা প্রশ্নগুলো শর্টকাট একদম একটু নিচে সাজিয়ে লিখে ফেললাম। প্রথম প্রশ্নতে উত্তোলন করেছিল 2000 টাকা, আমরা লিখে ফেললাম। দ্বিতীয় প্রশ্নতে উত্তোলন করেছে 10,000 টাকা, তৃতীয় প্রশ্নতে উত্তোলন করেছে 8,000 টাকা, চতুর্থ প্রশ্ন উত্তোলন করেছে 3,000 টাকা এবং পঞ্চম প্রশ্ন উত্তোলন করেছে 20,000 টাকা। আমরা প্রথমেই উত্তোলনের উপর পার্সেন্টেজ করে নিব। তাহলে প্রথম প্রশ্নটিতে আমাদেরকে বলেছিল 5% সুদ ধরতে হবে, তাহলে আমরা সেটার উপর 5% সুদ ধরে নিলাম। দ্বিতীয় প্রশ্নে বলেছিল 10% সুদ ধরতে হবে, তাহলে আমরা দ্বিতীয়টার উপর 10% সুদ ধরে নিলাম। আমরা খুব সহজে পার্থক্যমূলকভাবে আলোচনা করে বোঝাবো, সেই জন্য সবার উপরে আগে পার্সেন্টেজটা করে নিই, তারপরে আমরা আরেকটু ডিটেলস আলোচনা করব। 3 নম্বর প্রশ্নে 10% সুদ ধরতে বলেছে। 4 নম্বর প্রশ্নেও 10% সুদ ধরতে বলেছে। 5 নম্বর প্রশ্নে 10% সুদ ধরতে বলেছে। আমরা আগে সবার উপরে পার্সেন্টেজ করে নিলাম। তাহলে পার্সেন্টেজ করলে প্রথম জন আসবে 100 টাকা,
দ্বিতীয় জন আসবে 1000 টাকা, তৃতীয় জন 800 টাকা, চতুর্থ হচ্ছে 300 টাকা, আর পঞ্চম 200 টাকা, সরি 2000 টাকা। তাহলে আমরা কি করলাম, সবার উপরে আগে পার্সেন্টেজটা করে নিলাম। পার্সেন্টেজ করার পর হচ্ছে আমাদের মূল বিষয়। এখন আমাকে দেখতে হবে যে এই যে উত্তোলনটা সবাই করলো, সারা বছরে কে একবার উত্তোলন করলো আর কে বারবার উত্তোলন করলো। আমরা প্রথম প্রশ্নটা যদি দেখি, প্রতি মাসের শেষে উত্তোলন করেছে, তার মানে নিঃসন্দেহে সে সারা বছরে একাধিকবার উত্তোলন। আর আমরা যদি দেখি একাধিকবার উত্তোলন করেছে, তাহলে আমাদেরকে দেখতে হবে প্রতি মাসের শুরুতেও করেছে, নাকি মাঝে করেছে, শেষে করেছে, নাকি 1 মাস পরপর, 2 মাস পরপর, 3 মাস পরপর করেছে। তাহলে দেখতে পেলাম যে প্রতি মাসের শেষে উত্তোলন করেছে। তাহলে প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে, আমরা জানি 5.5 মাসের সুদ ধরতে হবে, মানে 5.5 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে 5.5 দ্বারা গুণ করে ফেললাম। তাহলে আমাদের এখানে উত্তরটা আসবে 550 টাকা। এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা আমাদের দেখতে হবে সে কি সারা বছরে একবার করেছে নাকি একাধিকবার করেছে। তো এখানে সে 2 মাস পর পর উত্তোলন করেছে। আবার বলছি, 2 নম্বর প্রশ্নে আমাদের এখানে 10,000 টাকার নগদ উত্তোলন ছিল এবং 2000 টাকার পণ্য উত্তোলন ছিল। আমরা জানি অংশীদারদের পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধরা হয় না, অতএব আমরা এই যে 2000 টাকা পণ্য উত্তোলন, তার উপর কোনো সুদ ধরতে পারবো না। আমরা শুধুমাত্র নগদ উত্তোলনের উপর সুদ ধরবো। তাহলে নগদ উত্তোলনের উপর পার্সেন্টেজ করার পর আসছে 1000 টাকা। এখন যখন দেখলাম সে একাধিকবার উত্তোলন করেছে, তাহলে আমাকে ওই নিয়ম অনুযায়ী সুদ ধরতে হবে। তাহলে সে করেছে প্রতি 2 মাস পর পর, আর আমরা যদি 2 মাস পর পর উত্তোলন করলে 2.5 মাসে সুদ ধরতে হবে। তাহলে আমরা এটাকে 2.5 মানে 2.5 দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের আসবে 2500 টাকা। আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। 3 নম্বর প্রশ্ন বলেছে যে মিস্টার পি পহেলা জুন তারিখে 8,000 টাকা উত্তোলন করেছে। তাহলে নিঃসন্দেহে এখানে সে সারা বছরে একবার উত্তোলন করেছে। তাহলে আমরা জানি একবার যখন উত্তোলন করবে, তখন পার্সেন্টেজ করার পর যে টাকাটা পাবো সেটাকে 12 দ্বারা ভাগ হবে, আর তারিখ থাকলে তারিখ অনুযায়ী গুণ হবে। যেহেতু এখানে সে তারিখ উল্লেখ করেছে, পহেলা জুন তারিখে সে উত্তোলন করেছে, তাহলে তাকে তারিখ অনুযায়ী সুদ দিতে হবে। আমরা যদি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করি, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমরা 7 মাসে সুদ ধরব। তাহলে আমরা 7 মাসে কত টাকা আসবে একটু আমাকে ক্যালকুলেশন করে বলতে হবে। আমরা 7 মাসে সুদ ধরব। তাহলে 7 মাসে যে টাকাটা আসবে আমরা একটু বের করছি, 12 দ্বারা ভাগ হবে আর 7 দ্বারা গুণ হবে, তাহলে হবে 467 টাকা। তাহলে আমাদেরকে এখানে আমরা 12 দ্বারা ভাগ করছি এবং 7 দ্বারা গুণ করেছি। 7 কেন? কারণ এখানে তারিখ উল্লেখ করেছে। আমরা যদি তারিখ উল্লেখ করলে তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে। আমরা যদি 4 নম্বর প্রশ্নটি সমাধান করি, 4 নম্বর প্রশ্নটি বলেছে প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছে। আর আমরা জানি প্রতি মাসের শুরুতে মানে হচ্ছে একাধিকবার উত্তোলন। তাহলে একাধিকবার উত্তোলন করলে পার্সেন্টেজ করার পর যে টাকাটা আসবে 300 টাকা, সেই টাকাটাকে আমরা ওই একাধিকবারের নিয়ম অনুযায়ী গুণ করতে হবে। তাহলে প্রতি মাসের শুরুতে বললে 6.5 দিয়ে গুণ করতে হবে, মানে 6.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 6.5 দিয়ে গুণ করি তাহলে হবে 1950 টাকা উত্তর। সর্বশেষ প্রশ্নে বলেছে যে সারা বছরে সে 20,000 টাকা উত্তোলন করেছে। তাহলে সারা বছরে উত্তোলন করেছে, তার মানে একবার উত্তোলন করেছে। আর আমরা জানি একবার উত্তোলন করার পর পার্সেন্টেজ করার পর যে সুদটা বের হবে সেই সুদকে 12 দ্বারা ভাগ হবে, আর তারিখ থাকলে তারিখ অনুযায়ী গুণ হবে। তাহলে এখানে তারিখ উল্লেখ নেই, তাহলে আমরা জানি তারিখ না থাকলে 6 মাসে সুদ ধরতে হবে। এটা হচ্ছে 1000 টাকা। তাহলে উত্তোলনের সুদ ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে পার্সেন্টেজ করার পর আমাদেরকে দেখতে হবে সারা বছরে একবার উত্তোলন করেছে নাকি একাধিকবার উত্তোলন করেছে। যদি সারা বছরে একবার উত্তোলন করে তাহলে পার্সেন্টেজ করার পর যে সুদটা বের হবে সেটাকে 12 দ্বারা ভাগ করতে হবে এবং তারিখ অনুযায়ী গুণ করতে হবে। আর যদি তারিখ না থাকে তাহলে 6 দ্বারা গুণ করতে হবে। আর যদি দেখি সারা বছরে একাধিকবার উত্তোলন করেছে তাহলে নিশ্চয়ই আমাকে ওই নিয়মের মধ্যে থেকেই সুদ ধরতে হবে।
তাহলে একাধিকবার উত্তোলন করলে সে হয়তো বা প্রতি মাসে শুরুতে উত্তোলন করবে, নয়তো প্রতি মাসের মাঝে করবে, নয়তো শেষে করবে, 1 মাস পরপর, 2 মাস পরপর অথবা 3 মাস পরপর করবে। তাহলে আমরা কি করব, আগে পার্সেন্টেজটা বের করব উত্তোলনের উপর। সেই পার্সেন্টেজটা বের করার পর দেখব সে কি শুরুতে করেছে, না মাঝে করেছে, না শেষে করেছে, সেই নিয়ম অনুযায়ী গুণ করব। তবে সবচেয়ে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অংশীদাররা যখন কোনো পণ্য উত্তোলন করে তাহলে সেই পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধরা হয় না। তবে চুক্তিতে যদি বলা হয় যে পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে হবে, তাহলে আমরা পণ্য উত্তোলনেরও সুদ নির্ণয় করব। আশা করি সবাই উত্তোলনের সুদটি সুন্দর করে বুঝতে পেরেছ।